মেঘে ঢাকা পাহাড়ি শহর মেঘালয়ের শিলং। সন্ধ্যা প্রায় 6:35। শত শত ছাত্রছাত্রী অপেক্ষা করছে একজন মানুষের জন্য। কোনো সিনেমার নায়ক নন, কোনো বিশ্ববিখ্যাত শিল্পীও নন। তিনি একজন বিজ্ঞানী, একজন শিক্ষক, একজন স্বপ্নদ্রষ্টা, আর কোটি কোটি ভারতীয়দের হৃদয়ের মানুষ, ডক্টর APJ আব্দুল কালাম। 83 বছর বয়সেও তার চোখে ছিল সেই একই উজ্জ্বলতা, একই স্বপ্ন, একই উদ্যম। মঞ্চে উঠে তিনি ছাত্রদের দিকে তাকিয়ে হাসলেন। তারপর বললেন, পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে তরুণদের এগিয়ে আসতেই হবে। কয়েক মুহূর্ত পর হঠাৎ তার কণ্ঠ থেমে গেল। এক পা এগোতেই শরীর ভারসাম্য হারিয়েই মঞ্চে লুটিয়ে পড়লেন তিনি। পুরো অডিটোরিয়াম স্তব্ধ। কেউ বিশ্বাসই করতে পারছিল না ঠিক কি ঘটেছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেন, কিন্তু রাত 7:45 ঘোষণা করা হলো, ভারত তার অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছে। খবরটি ছড়িয়ে পড়তেই সারা দেশের শোকে স্তব্ধ হয়ে গেল। রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে দেশের প্রত্যন্ত গ্রাম, স্কুলের ছোট্ট ছাত্র থেকে মহাকাশ গবেষক, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সবাই একসঙ্গে কাঁদছিল একজন মানুষের জন্য। কারণ তিনি শুধু ভারতের রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন কোটি তরুণের স্বপ্নের আলো। কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে বড় প্রশ্ন। মৃত্যুর কয়েক সেকেন্ড আগে পর্যন্ত একজন মানুষ কেন ছাত্রদের পড়াচ্ছিলেন? কেন তিনি রাষ্ট্রপতি বিলাসবহুল জীবন ছেড়ে বারবার শ্রেণীকক্ষে ফিরে যেতেন? কিভাবে সমুদ্রের ধারে জন্ম হওয়া এক দরিদ্র ছেলে হয়ে উঠলেন ভারতের মিসাইল ম্যান? কিভাবে বারবার ব্যর্থ হয়েও তিনি এমন এক উচ্চতায় পৌঁছালেন যেখানে পৌঁছানোর স্বপ্ন অনেকেই দেখার সাহস করেন না? আজ আমরা জানব একজন মানুষের এমন এক বাস্তব জীবনের গল্প, যা কোনো কল্পকাহিনীকেও হার মানায়। এটি শুধু একজন রাষ্ট্রপতির জীবনী নয়, এটি একজন সংবাদ বিক্রেতা ছেলের গল্প, একজন বিজ্ঞানীর গল্প, একজন শিক্ষকের গল্প, একজন দেশপ্রেমিকের গল্প। আর সবচেয়ে বড় কথা, এটি এমন একজন মানুষের গল্প যিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছিলেন, স্বপ্ন তা নয় যা ঘুমিয়ে দেখা হয়, স্বপ্ন হলো তাই যা তোমাকে ঘুমাতে দেয় না। চলুন সময়কে প্রায় 8 দশক পিছিয়ে নিয়ে যাই। ফিরে যাই 1931 সালের 15ই অক্টোবর, তামিলনাড়ুর ছোট্ট দ্বীপ শহর রামেশ্বরমে। সেখানেই শুরু হয়েছিল এক কিংবদন্তির যাত্রা। সমুদ্রের ঢেউ তখনও একইভাবে তীরে আছড়ে পড়ছে। কেউ জানতো না এই ছোট্ট শহরের একটি সাধারণ বাড়িতে জন্ম নেওয়া এক শিশু একদিন ভারতের ইতিহাসের গতিপথ বদলে দেবে। তার নাম রাখা হলো আবুল পাকির জয়নালুবেদিন আব্দুল কালাম। বাবা জয়নালুবেদিন ছিলেন নৌকা ভাড়া দেওয়ার ব্যবসায়ী। তিনি খুব বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু সততা, শৃঙ্খলা এবং আধ্যাত্মিকতার জন্য সকলের শ্রদ্ধাভাজন ছিলেন। মা আসিয়াম্মা ছিলেন অত্যন্ত স্নেহশীলা ও উদার। সংসারে অর্থের অভাব থাকলেও ক্ষুধার্ত মানুষকে কখনো খালি হাতে ফিরিয়ে দিতেন না। কালাম পরে বহুবার বলেছেন, তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা তিনি প্রথম পেয়েছিলেন নিজের বাবা মায়ের কাছ থেকেই। বাড়িতে ছিল না বিদ্যুতের ঝলকানি, ছিল না দামি আসবাব, ছিল না কোনো বিলাসিতা, কিন্তু ছিল এমন কিছু যা কোটি টাকা দিয়ে কেনাও যায় না: সততা, পরিশ্রম এবং মানুষের প্রতি শ্রদ্ধা। এই মূল্যবোধই ধীরে ধীরে গড়ে তুলেছিল এক অসাধারণ মানুষকে। কিন্তু জীবন মোটেও সহজ ছিল না। পরিবারের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত সাধারণ। প্রতিদিনের সংসার চালাতে হিমশিম খেতে হতো।
ঠিক সেই সময় শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের প্রভাবে রেল চলাচলের সময়সূচি বদলে গেল। রামেশ্বরম স্টেশনে অনেক সময় ট্রেন আর থামতো না। চলন্ত ট্রেন থেকে সংবাদপত্রের বান্ডিল ছুঁড়ে ফেলা হতো। সেই বান্ডিল কুড়িয়ে শহরে সংবাদপত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন ছোট আব্দুল কালাম। ভাবুন একবার, ভোর হওয়ার আগেই ঘুম থেকে ওঠা, স্টেশনে ছুটে যাওয়া, দ্রুত সংবাদপত্র সংগ্রহ করা, তারপর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, আর সেই কাজ শেষ করে স্কুলে যাওয়া। এটাই ছিল তার প্রতিদিনের জীবন। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি কখনো এটাকে দুর্ভাগ্য বলে মনে করেননি, বরং বিশ্বাস করতেন পরিশ্রম মানুষকে দুর্বল নয়, শক্তিশালী করে। সেই ছোট্ট ছেলেটি তখনও জানতো না একদিন সংবাদপত্রের শিরোনামেই সবচেয়ে বড় খবর হয়ে উঠবেন তিনি নিজেই। কিন্তু তার আগে ঘটতেই চলেছিল এমন একটি ঘটনা, তা যার জীবনের দিক সম্পূর্ণ বদলে দেবে। রামেশ্বরমের ছোট্ট স্কুলে পড়তেন আব্দুল কালাম। তিনি ছিলেন শান্ত, কৌতূহলী এবং অত্যন্ত মনোযোগী ছাত্র। তার কাছে পড়াশোনা ছিল শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার উপায় নয়, বরং পৃথিবীকে জানার একটি পথ। কিন্তু তখনও তিনি জানতেন না বড় হয়ে কি হবেন। জীবনের মোড় ঘুরল একদিন। বিজ্ঞানের ক্লাসের শিক্ষক শিব সুব্রমণিয়াম আইয়ার ছাত্রদের একটি প্রশ্ন করলেন, পাখি আকাশে উড়ে কিভাবে? পুরো শ্রেণী কক্ষ নীরব, কেউ সঠিক উত্তর দিতে পারল না। পরের দিন শিক্ষক মহাশয় সবাইকে সমুদ্রের তীরে নিয়ে গেলেন। সেখানে উড়তে থাকা সিগাল পাখিগুলোর দিকে দেখিয়ে তিনি বললেন, ভালো করে দেখো তো কিভাবে ডানা নাড়ছে পাখিগুলো, কিভাবে বাতাসকে ব্যবহার করছে, কিভাবে ভারসাম্য বজায় রাখছে। সেই মুহূর্তে ছোট্ট কালামের চোখে যেন নতুন এক পৃথিবীর দরজা খুলে গেল। তিনি শুধু একটি পাখিকে দেখেননি, তিনি দেখেছিলেন মানুষের উড়ে যাওয়ার স্বপ্নকে। সেদিনই তার মনে জন্ম নিল একটি স্বপ্ন, একদিন তিনিও উড়োজাহাজ ও আকাশের রহস্য নিয়ে কাজ করবেন। পরে তিনি নিজেই লিখেছিলেন, এই ঘটনাই তার জীবনের অন্যতম বড় মোড় ছিল। কিন্তু শুধু বিজ্ঞান নয়, শিক্ষক মহাশয় তাকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন। তৎকালীন সমাজে ধর্ম ও জাতিগত বিভাজন ছিল প্রবল। একদিন শিক্ষক ইচ্ছাকৃতভাবে ছোট্ট কালামকে নিজের বাড়িতে খেতে আমন্ত্রণ জানান। প্রথমে শিক্ষকের স্ত্রী আপত্তি করেছিলেন, কারণ কালাম ছিলেন মুসলিম। কিন্তু শিক্ষক নিজের সিদ্ধান্তে অটল থাকলেন। তিনি নিজেই কালামকে খাবার পরিবেশন করলেন। কয়েকদিন পরে আবার ডাকলেন। এবার তার স্ত্রীও নিজের হাতে কালামকে খাবার পরিবেশন করলেন। এই ছোট্ট ঘটনাটি কালামের মনে গভীর ছাপ ফেলেছিল। তিনি বুঝেছিলেন মানুষের পরিচয় তার ধর্ম নয়, তার চরিত্র। এই শিক্ষা তিনি সারা জীবন ধরে রেখে গেছিলেন। বছর কেটে গেল, স্কুলের পড়াশোনা শেষ হলো। এবারে সামনে তো আরো বড় স্বপ্ন। রামেশ্বরম ছেড়ে উচ্চশিক্ষার জন্য বাড়ি থেকে অনেক দূরে যেতে হবে। কিন্তু সমস্যা একটাই, সংসারে টাকা নেই। স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্ন পূরণের সামর্থ্য যেন নেই। ঠিক তখনই পরিবারের একজন সদস্য এমন একটি ত্যাগ স্বীকার করলেন, যা ছাড়া হয়তো পৃথিবী কখনো ডক্টর এপিজে আব্দুল কালামকে চিনতেই পারত না। সেই ত্যাগের গল্প শুনলে আজও চোখ ভিজে আসে। রামেশ্বরমে সেই ছোট্ট শহর ছেড়ে এবার উচ্চশিক্ষার পথে পা বাড়ালেন আব্দুল কালাম। প্রথমে তিনি ভর্তি হলেন তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফস কলেজে। সেখানে তিনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন এবং 1954 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কিন্তু তার মনের ভেতর তখনও একটি স্বপ্ন বারবার উঁকি দিচ্ছিল, আমি আকাশের জন্য কাজ করতে চাই, আমি বিমান তৈরি করতে চাই। এই স্বপ্ন তাকে নিয়ে গেল ভারতের অন্যতম সেরা প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি, চেন্নাইয়ে, যেখানে তিনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পেলেন। কিন্তু একটি বড় সমস্যা সামনে এসে দাঁড়ালো। ভর্তির ফি দেওয়ার মতো টাকা পরিবারের কাছে ছিল না। স্বপ্নটা কি তবে এখানেই শেষ? ঠিক সেই সময়
পরিবারের এক সদস্য এমন একটি সিদ্ধান্ত নিলেন যা ইতিহাস বদলে দিল। তার বড় বোন জোহরা নিজের গয়না বন্ধক রেখে ভাইয়ের পড়াশোনার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করলেন। ভাবুন তো একবার, একজন বোন নিজের প্রিয় গয়না হারানোর কথা ভাবলেন না। তিনি বিশ্বাস করেছিলেন এই ছেলেটি একদিন অনেক বড় কিছু করবে। আব্দুল কালাম সেই বিশ্বাস কখনো ভাঙেননি, বরং নিজের জীবনের প্রতিটি সাফল্যের পেছনে তিনি পরিবারের এই ত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন। MIT-তে পড়াশোনা মোটেও সহজ ছিল না। একবার তাকে এবং তার দলকে একটি নিম্ন উচ্চতায় আক্রমণকারী যুদ্ধবিমানের নকশা তৈরি করার দায়িত্ব দেওয়া হয়। কাজের অগ্রগতি দেখে বিভাগের প্রধান প্রফেসর শ্রীনিবাসন সন্তুষ্ট কিন্তু হননি। তিনি কঠোর ভাষায় বললেন, তোমাকে মাত্র 3 দিনের সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে তোমার বৃত্তি বাতিল হয়ে যাবে। বৃত্তি হারানো মানে পড়াশোনা বন্ধ, স্বপ্ন শেষ। এই 3 দিন ও 3 রাত প্রায় নিরবিচ্ছিন্ন পরিশ্রম করলেন কালাম। ঘুম নেই, বিশ্রাম নেই, শুধু কাজ আর কাজ। নির্ধারিত সময়ের মধ্যে তিনি প্রকল্পটি সম্পূর্ণ করে জমা দিলেন। প্রফেসর নকশাটি দেখে কিছুক্ষণ নীরব রইলেন। তারপর তার কাঁধে হাত রেখে বললেন, আমি ইচ্ছা করে তোমার উপর এত চাপ সৃষ্টি করেছিলাম। আজ তুমি প্রমাণ করে দিয়েছ কঠিন পরিস্থিতিতেও তুমি অসাধারণ কাজ করতে পারো। এই ঘটনাই কালামকে শিখিয়েছিল অসম্ভব বলে কিছুই নেই। যদি লক্ষ্য স্পষ্ট থাকে এবং পরিশ্রমে কোনো ঘাটতি না থাকে, তাহলে সফল অনিবার্যই। শৈশব থেকে আব্দুল কালামের একটাই স্বপ্ন ছিল, আকাশে উড়বেন। তিনি শুধু বিমান তৈরি করতে চাননি, তিনি নিজেই একজন ভারতীয় বিমান বাহিনীর পাইলট হতে চেয়েছিলেন। এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর তিনি 2টি জায়গায় আবেদন করেন। প্রথমটি ছিল ডিরেক্টরেট অফ টেকনিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশনের একজন প্রকৌশলী হিসাবে। দ্বিতীয়টি ছিল ভারতীয় বিমান বাহিনীর পাইলট নির্বাচন। দিল্লিতে প্রথম সাক্ষাৎকার শেষ করার পর তিনি পৌঁছালেন দেরাদুনে বিমান বাহিনীর নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে। দিনটি ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি। শারীরিক পরীক্ষা, মানসিক সক্ষমতা, প্রযুক্তিগত মূল্যায়ন সবকিছু শেষ হলো। অপেক্ষা, শুধু ফলাফলের অপেক্ষা। অবশেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হলো। মাত্র 8 জন নির্বাচিত হলেন। কালামের নাম কোথায়? তিনি তালিকার দিকে তাকিয়ে রইলেন। 1 বার, 2 বার, 3 বার, কিন্তু তার নাম নেই। শেষ পর্যন্ত জানতে পারলেন তিনি নবম হয়েছেন। মাত্র 1 ধাপের জন্য তার আজীবনের স্বপ্ন ভেঙে গেল। সেই মুহূর্তে তার মনে হলো সব শেষ। বছরের পর বছর ধরে যে স্বপ্নকে বুকে লালন করেছিলেন তা এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। ভগ্ন হৃদয়ে তিনি দেরাদুন ছেড়ে চলে গেলেন ঋষিকেশে। গঙ্গার তীরে দীর্ঘক্ষণ একা বসে রইলেন। মনে শুধু একটাই প্রশ্ন, এত পরিশ্রম করেও আমি কেন ব্যর্থ হলাম? ঠিক সেই সময় তিনি দেখা করলেন স্বামী শিবানন্দের সঙ্গে। স্বামীজি তার মুখের দিকে তাকিয়ে বুঝে গেলেন এই তরুণের ভেতরে গভীর কষ্ট লুকিয়ে আছে। সব কথা শোনার পর তিনি শান্ত কণ্ঠে বললেন, ব্যর্থতাকে ভয় পেও না। হয়তো ঈশ্বর তোমার জন্য আরো একটি বড় পথ নির্ধারণ করে রেখেছেন। যে স্বপ্ন পূরণ হয়নি তার জন্য কষ্ট পেও না, নিজের কর্তব্য পালন করে যাও। এই কথাগুলো কালামের জীবন বদলে দিল। তিনি পরে লিখেছিলেন, এই সাক্ষাৎ তার মানসিক শক্তিকে নতুন করে জাগিয়ে তুলেছিল। তিনি সিদ্ধান্ত নিলেন স্বপ্ন বদলাবে, কিন্তু লক্ষ্য নয়। দেশের জন্য কাজ করার ইচ্ছা কোনোদিন বদলাবে না। কিছুদিনের মধ্যেই তিনি যোগ দিলেন ডিরেক্টরেট অফ টেকনিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশনের একজন সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এটাই ছিল তার জীবনের প্রথম অধ্যায়। 1960-এর দশকের শুরু। তরুণ বিজ্ঞানী আব্দুল কালাম নিজের কাজে সম্পূর্ণ ডুবে গিয়েছেন, কিন্তু তার ভেতরে এখনো চলছিল একটাই স্বপ্ন, ভারতকে প্রযুক্তিতে আত্মনির্ভর করে তোলা। ঠিক সেই সময় তার জীবনে এলেন এক অসাধারণ মানুষ,
ডক্টর বিক্রম সারাভাই, ভারতের মহাকাশ কর্মসূচি স্বপ্নদ্রষ্টা। ডক্টর সারাভাই খুব দ্রুত বুঝতে পারলেন এই শান্ত স্বভাবের তরুণের মধ্যে অসাধারণ নেতৃত্ব এবং অদম্য পরিশ্রম করার ক্ষমতা রয়েছে। 1969 সালে আব্দুল কালাম যোগ দিলেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোতে। তার উপর দায়িত্ব পড়ল ভারতের নিজস্ব স্যাটেলাইট লঞ্চ SLV-3 প্রকল্পে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার লক্ষ্য ছিল স্পষ্ট, ভারতের নিজস্ব রকেট দিয়ে নিজস্ব উপগ্রহকে মহাকাশে পাঠানো। এটি শুধু একটি বৈজ্ঞানিক প্রকল্প ছিল না, এটি ছিল ভারতের আত্মসম্মানের প্রশ্ন। বছরের পর বছর দিন রাত এক করে কাজ করলেন শত শত বিজ্ঞানী, তাদের নেতৃত্বে ছিলেন আব্দুল কালাম। অবশেষে এলো সেই দিন, 10ই আগস্ট 1979 সাল, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোট্টা। সারা দেশের চোখ তখন উৎক্ষেপণ কেন্দ্রের দিকে। গণনা শুরু হলো 10, 9, 8, তারপর ভয়ঙ্কর গর্জনে আকাশের দিকে ছুটে গেল SLV-3। কয়েক সেকেন্ড সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দিল। রকেট নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে পারল না, মিশন ব্যর্থ হল। মুহূর্তের মধ্যে আনন্দে নেমে এলো গভীর নীরবতায়। আব্দুল কালাম ভেঙে পড়েছিলেন। তিনি ভেবেছিলেন এই ব্যর্থতার সমস্ত দায়িত্ব আমার। ঠিক তখনই সামলে এলেন ইসরোর চেয়ারম্যান প্রফেসর সতীশ ধাওয়ান। তিনি সাংবাদিক সম্মেলনে গিয়ে এক অবিশ্বাস্য কাজ করলেন। তিনি বললেন, এই ব্যর্থতার সম্পূর্ণ দায়িত্ব আমার। আমাদের দল কঠোর পরিশ্রম করেছে, আমরা ভুল থেকে শিখব এবং আবার ফিরে আসব। তিনি একবারও আব্দুল কালামের নাম উচ্চারণ করলেন না, কাউকে দোষ দিলেন না। একজন প্রকৃত নেতা যেমন করেন, ঠিক তেমনই তিনি নিজের কাঁধে তুলে নিলেন পুরো দায়িত্ব। এই ঘটনা কালামের মনে চিরদিনের জন্য গেঁথে গেল। তিনি বুঝলেন, সত্যিকারের নেতা ব্যর্থতার দায় নিজের কাঁধে নেন আর সাফল্যের কৃতিত্ব দলের হাতে তুলে দেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। মাত্র 1 বছরের মধ্যে একই দল, একই স্বপ্ন, একই আব্দুল কালাম বিশ্বকে দেখিয়ে দিতে চলেছেন ব্যর্থতা কখনো শেষ নয়, বরং সেটি হতে পারে সবচেয়ে বড় সাফল্যের প্রথম ধাপ। 18 জুলাই 1980 সাল, ভোরের আলো তখনও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে শ্রীহরিকোটার আকাশে। উৎক্ষেপণ কেন্দ্রের ভেতরে এক অদ্ভুত নীরবতা। কেউ প্রায় কথা বলছেন না, কারণ মাত্র 1 বছর আগে এই একই জায়গায় তারা ব্যর্থ হয়েছিলেন। আব্দুল কালাম শান্তভাবে মনিটরের দিকে তাকিয়েছিলেন। তার চোখে উদ্বেগ ছিল, কিন্তু তার থেকেও বড় ছিল বিশ্বাস। আবার কাউন্টডাউন শুরু হলো। তারপর প্রচন্ড গর্জনে আকাশের বুক চিরে উড়ে গেল SLV-3। কয়েক সেকেন্ড, তারপর কয়েক মিনিট। কন্ট্রোল রুমে সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছেন। হঠাৎ স্পিকারে ভেসে এলো সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা, রোহিণী উপগ্রহ সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছে। এক মুহূর্তের জন্য যেন সময় থমে গেল। তারপর পুরো কন্ট্রোল রুম করতালিতে ফেটে পড়ল। বিজ্ঞানীরা একে অপরকে জড়িয়ে ধরলেন, অনেকের চোখে আনন্দের জল। আব্দুল কালাম নিঃশব্দে দাঁড়িয়েছিলেন, তার মুখে ছিল এক টুকরো শান্ত হাসি। বহু বছরের পরিশ্রম, অসংখ্য নির্ঘুম রাত, অগণিত ব্যর্থতা, সবকিছুর উত্তর মিলেছিল সেই এক মুহূর্তে। এই সাফল্যের মাধ্যমে ভারত বিশ্বের সেই অল্প কয়েকটি দেশের স্থানে গিয়ে দাঁড়ালো, যারা নিজেদের প্রযুক্তিতে উপগ্রহকে কক্ষপথে পাঠাতে সক্ষম। কিন্তু এখানেই শেষ নয়, এটি ছিল আরো বড় দায়িত্বের শুরু। 1982 সালে আব্দুল কালাম আবার DRDO-তে ফিরে এলেন। ভারত তখন প্রতিরক্ষা প্রযুক্তিতে অনেকটাই বিদেশের উপর নির্ভরশীল। দেশের দরকার ছিল ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। 1983 সালে শুরু হলো এক উচ্চাভিলাষী কর্মসূচি, ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই প্রকল্পের নেতৃত্বে ছিলেন ডক্টর APJ আব্দুল কালাম। এবার লক্ষ্য স্থির হলো ভারতের নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরি। একটির পর একটি প্রকল্প এগিয়ে চলল। পৃথ্বী,
ভূমি থেকে ভূমিকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, ত্রিশূল স্বল্প পাল্লার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, আকাশ মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, নাগ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, আরও অগ্নি দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় এক নতুন অধ্যায়ের সূচনা করে। এই প্রকল্পগুলো সাফল্যের পর পুরো দেশ তাকে একটি নতুন নামে ডাকতে শুরু করল, ভারতের মিসাইল ম্যান। কিন্তু আশ্চর্যের বিষয়, এত বড় সাফল্যের পরও তার জীবনে কোনো অহংকার ছিল না। তিনি সাধারণ পোশাক পরতেন, সরল জীবনযাপন করতেন, আর সব সময় বলতেন, সাফল্য কখনো একজন মানুষের একার হয় না, এর পেছনে থাকে একটি পুরো দলের পরিশ্রম। কিন্তু আরো বড় একটি পরীক্ষা তখনও বাকি ছিল, যে সিদ্ধান্তের দিকে তাকিয়েছিল পুরো বিশ্ব। 1998 সাল, রাজস্থানের পোখরান মরুভূমি, মাটির নিচে চলছিল এক গোপন প্রস্তুতি। এই মিশনের খবর পৃথিবীর শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলিও তখনও জানতে পারেননি। আর সেই গোপন অভিযানের কেন্দ্রে ছিলেন ডক্টর APJ আব্দুল কালাম। 1998 সালের মে মাস, রাজস্থানের বিস্তীর্ণ পোখরান মরুভূমি, বাইরে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু মাটির নিচে নিঃশব্দে চলছিল স্বাধীন ভারতের ইতিহাসের অন্যতম গোপন বৈজ্ঞানিক অভিযান। এই অভিযানের নাম ছিল পোখরান 2। ভারত সরকার অত্যন্ত গোপনীয়তার সঙ্গে প্রস্তুতি নিচ্ছিল পারমাণবিক পরীক্ষার। ডক্টর APJ আব্দুল কালাম তখন প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা এবং DRDO এর গুরুত্বপূর্ণ নেতৃত্বে দায়িত্বে। তিনি এবং ডক্টর রাজাগোপাল চিদাম্বরমের নেতৃত্বে বিজ্ঞানী ও প্রকৌশলীদের দল দিন রাত কাজ করছিল। লক্ষ্য ছিল একটাই, ভারতের বৈজ্ঞানিক ও কৌশলগত সক্ষমতাকে বিশ্বের সামনে প্রমাণ করা। 11 মে 1998 মুহূর্তটি এসে গেল। কয়েক সেকেন্ড নীরবতার পর পৃথিবী কেঁপে উঠল। তারপর 13 মে আরো দুটি সফল পরীক্ষা সম্পন্ন হলো। মোট 5টি পারমাণবিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে ভারত বিশ্বকে জানিয়ে দিল, দেশটি নিজস্ব প্রযুক্তি ও বৈজ্ঞানিক দক্ষতার উপর ভর করেই বড় সিদ্ধান্ত নিতে সক্ষম। খবরটি ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিল। কিছু দেশ ভারতের সমালোচনা করল, কিছু দেশ অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করল, কিন্তু ভারতের ভেতরে অসংখ্য মানুষের কাছে এটি ছিল আত্মবিশ্বাস ও প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক। এই সাফল্যের পেছনে কাজ করা বিজ্ঞানীদের মধ্যে ডক্টর আব্দুল কালাম অন্যতম মুখ হয়ে ওঠেন। এর আগেই তার অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছিলেন 1981 সালে পদ্মভূষণ, 1990 সালে পদ্মবিভূষণ আর 1997 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন তার হাতে তুলে দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, সম্মান যত বেড়েছে তার জীবন ততই সহজ হয়েছে। তিনি কখনো বিলাসিতাকে নিজের জীবনের অংশ করেননি। বই পড়া, বীণা বাজানো, শিশু ও তরুণদের সঙ্গে কথা বলা, এগুলোই ছিল তার সবচেয়ে প্রিয় কাজ। তার কাছে সাফল্যের অর্থ ছিল না ক্ষমতা বা সম্পদ, তার কাছে সাফল্যের অর্থ ছিল দেশের ভবিষ্যৎকে শক্তিশালী করে তোলা। ঠিক তখনই ভারতের রাজনীতিতে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলো যা অনেককেই অবাক করে দিয়েছিল। একজন পেশাদার রাজনীতিবিদ নন, কোনো রাজনৈতিক দলের দীর্ঘদিনের নেতা নন, তবুও তাকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসানোর প্রস্তাব এলো। রাষ্ট্রপতি, একজন বিজ্ঞানী রাষ্ট্রপতি ভবনে। অনেকেই বিস্মিত হয়েছিলেন, কিন্তু খুব শীঘ্রই পুরো দেশ বুঝতে পারল এটি ছিল ইতিহাসের অন্যতম সঠিক সিদ্ধান্ত। কারণ তিনি শুধু রাষ্ট্রপতি হননি, তিনি হয়ে উঠেছিলেন জনগণের রাষ্ট্রপতি। 25 জুলাই 2002 সাল, নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন। সারা বিশ্বের নজর তখন ভারতের দিকে। ভারতের প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন। সেই মুহূর্তে রামেশ্বরমের সেই সংবাদপত্র বিক্রি করা ছোট্ট ছেলেটি আনুষ্ঠানিকভাবে হয়ে গেলেন ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি। কিন্তু রাষ্ট্রপতির আসনে বসেও তিনি কখনো নিজেকে ক্ষমতার মানুষ মনে করেননি। তিনি নিজেকে পরিচয় দিতেন
আমি প্রথমে একজন শিক্ষক, তারপর একজন বিজ্ঞানী, আর শেষে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভবনে তার জীবন ছিল অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা। তিনি প্রায় দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাতেন। অনেক সময় তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতেন। তিনি বিশ্বাস করতেন আজকের শিশুরাই আগামী দিনের ভারত গড়বে। তার প্রতিটি সফরে একটি বিষয় ছিল অবিচ্ছেদ্য, ছাত্রদের সঙ্গে সরাসরি কথা বলা। তিনি প্রশ্ন করতেন, তোমার স্বপ্ন কি? কারণ তিনি জানতেন যে জাতির তরুণদের বড় স্বপ্ন থাকে, সে জাতিকে থামানো যায় না। রাষ্ট্রপতি হওয়ার পরও তার জীবনযাত্রায় কোনো বিলাসিতা আসেনি। তিনি সাধারণ পোশাক পরতেন, নিজের কাজ নিজেই গুছিয়ে রাখতেন। বই ছিল তার সবচেয়ে প্রিয় সঙ্গী। তিনি নিয়মিত লিখতেন, পড়তেন এবং নতুন ধারণা নিয়ে ভাবতেন। তার লেখা আত্মজীবনী উইংস অফ ফায়ার, ইগনিটেড মাইন্ডস এবং ইন্ডিয়া 2020 এর মতো বই লক্ষ লক্ষ তরুণকে অনুপ্রাণিত করেছে। তার একটি কথা আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে, তোমার প্রথম সাফল্যের পর বিশ্রাম নিও না, কারণ দ্বিতীয়বার ব্যর্থ হলে মানুষ বলবে প্রথম সাফল্যটি ছিল শুধুই ভাগ্য। 2007 সালে রাষ্ট্রপতির দায়িত্ব শেষ হলো। অনেকে ভেবেছিলেন এবার হয়তো তিনি বিশ্রাম নেবেন, কিন্তু ডক্টর কালাম যেন বিশ্রাম শব্দটাই চিনতেন না। তিনি আবার ফিরে গেলেন তার সবচেয়ে সেই প্রিয় জায়গায়, শ্রেণীকক্ষে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত বক্তৃতা দিতে শুরু করলেন। হাজার হাজার ছাত্রছাত্রী তার একটি বক্তব্য শোনার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত। কারণ তিনি শুধু বিজ্ঞান শেখাতেন না, তিনি শেখাতেন স্বপ্ন দেখতে, ব্যর্থতাকে গ্রহণ করতে, দেশকে ভালোবাসতে। কিন্তু সময় ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যাচ্ছিল। কেউ জানতো না মাত্র কয়েক বছরের মধ্যেই একটি শ্রেণীকক্ষেই, একটি বক্তৃতার মাঝখানেই তিনি লিখে ফেলবেন নিজের জীবনের শেষ অধ্যায়, আর সেই সমাপ্তি তাকে অমর করে তুলবে। আমরা গল্পের শুরুতে আবার ফিরে যাই। 27 জুলাই 2015, মেঘে ঢাকা শিলং। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলংয়ের অডিটোরিয়ামে শত শত ছাত্রছাত্রী অধীর আগ্রহে অপেক্ষা করছে। ডক্টর এপিজে আব্দুল কালাম ধীরে ধীরে মঞ্চে উঠলেন। বয়স তার শরীরকে ক্লান্ত করেছিল, কিন্তু তার চোখের স্বপ্ন তখনও তরুণ। সেদিন তার বক্তৃতার বিষয় ছিল ক্রিয়েটিং এ লিভেবল প্ল্যানেট আর্থ। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তিনি ছাত্রদের দিকে তাকিয়ে হাসলেন। তারপর বলতে শুরু করলেন, তোমরাই ভবিষ্যৎ, তোমাদের হাতেই পৃথিবীকে আরো সুন্দর করে তোলার দায়িত্ব। অডিটোরিয়ামে নিস্তব্ধতা। প্রত্যেকটি ছাত্র তার প্রতিটি শব্দ মন দিয়ে শুনছিল। হঠাৎ কথা বলতে বলতেই তিনি থেমে গেলেন। এক মুহূর্তের মধ্যে তার শরীর ভারসাম্য হারিয়ে মঞ্চে লুটিয়ে পড়ল। কেউ বুঝে উঠতে পারছিল না ঠিক কি ঘটল। তাকে দ্রুত বেথানি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেন, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলো। সন্ধ্যা 7:45 চিকিৎসকেরা ঘোষণা করলেন, ডক্টর এপিজে আব্দুল কালাম আর নেই। একটি হৃদযন্ত্রের আকস্মিক ক্রিয়া বন্ধ তার জীবনের ইতি টেনে দিল। এটাই কি সত্যি শেষ ছিল? না, বরং এখান থেকে শুরু হলো একজন মানুষের অমর হয়ে ওঠার গল্প। মৃত্যুর খবর প্রকাশ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ল খবরটি। সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, সংবাদপত্র সবখানেই একটা নাম, ডক্টর এপিজে আব্দুল কালাম। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিজ্ঞানী, শিক্ষক, ছাত্র সবাই গভীর শোক প্রকাশ করলেন। 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো। তার মরদেহ প্রথমে শিলং থেকে গুয়াহাটি, তারপরে দিল্লি এবং শেষে তার জন্মভূমি রামেশ্বরমে নিয়ে যাওয়া হয়। হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শেষবারের মতো প্রিয় মানুষটিকে শ্রদ্ধা জানিয়েছিলেন। 30 জুলাই 2015 রামেশ্বরমের পেই করুম্বু এলাকায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। যে মাটিতে তার জন্ম হয়েছিল
শেষ পর্যন্ত তিনি সেই মাটিতেই ফিরে গেলেন। আপনি জানেন, তিনি কখনো নিজের জন্য প্রাসাদ বানাননি, কোটি কোটি টাকার সম্পদ রেখে যাননি। তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার সততা, তার জ্ঞান, তার স্বপ্ন এবং কোটি কোটি তরুণের হৃদয়ে জ্বালিয়ে দেওয়া আশার আলো। তিনি প্রমাণ করেছিলেন, দারিদ্র্য কোনো মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে না, ব্যর্থতা কোনো যাত্রার শেষ নয়। সত্যিকারের সাফল্য হলো নিজের সাফল্যের মাধ্যমে অন্যের জীবন আলোকিত করা। একটি ছোট্ট দ্বীপ শহরের সংবাদপত্র বিক্রি করা ছেলেটি ভারতের মহাকাশ কর্মসূচিকে নতুন উচ্চতায় পৌঁছে দিলেন, দেশকে দিলেন আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির শক্ত ভিত্তি, হলেন ভারতের মিসাইল ম্যান, পেলেন ভারত রত্ন, হলেন ভারতের রাষ্ট্রপতি। তবুও শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেকে শুধু একজন শিক্ষক বলেই পরিচয় দিয়েছিলেন। হয়তো এই কারণেই আজও কোটি কোটি মানুষ তাকে শুধু একজন বিজ্ঞানী হিসেবে নয়, একজন স্বপ্নদ্রষ্টা, একজন আদর্শ মানুষ এবং একজন চিরন্তন শিক্ষক হিসেবে মনে রাখে। ডক্টর APJ আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো তাই যা তোমাকে ঘুমাতে দেয় না। যদি আজকের এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, যদি ডক্টর আব্দুল কালামের জীবন থেকে আপনি একটি নতুন শিক্ষা পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা জানাতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো আরও একজন মানুষকে বড় স্বপ্ন দেখার সাহস দেবে। আর ইতিহাস, জীবনী এবং এমনই অনুপ্রেরণাদায়ক সত্য ঘটনা নিয়ে নিয়মিত সিনেমাটিক ডকুমেন্টারি দেখতে এখনই বোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে ইতিহাসের আরেকটি অবিশ্বাস্য অথচ সত্য গল্প নিয়ে। নমস্কার, জয় হিন্দ।